সুপ্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। সম্প্রতি ২২ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল চীনের আমন্ত্রণে ১০ দিনের একটি সফর শেষ করেছেন। এই সফরে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, সুশীল সমাজের কর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সফরটি বাংলাদেশ এবং চীনের সম্পর্কের গভীরতা এবং সহযোগিতাকে আরও মজবুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনে অবস্থানকালীন এই সফরে প্রতিনিধি দলের দলনেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ম্যাডাম ইউকুয়াং ইউয়ে আনন্দী। আজকের চায়না ফোকাস অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের তুলে ধরতে চাই এই সাক্ষাৎকারের বিশেষ কিছু অংশ। চলুন দর্শক, দেখে আসি সাক্ষাৎকারটি। ডক্টর আব্দুল মঈন খান, আপনাকে ধন্যবাদ। আপনার চীন সফরের সময় আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি জানি আপনি কয়েক বছর পর আবার বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ে চীন সফর করতে পেরেছেন। তো এবারে এসে অবশ্যই আপনারা আরও কিছু পরিবর্তন দেখেছেন। আমার জানা আগ্রহ হচ্ছে এবার চীন সফরের সময় আপনাদের মূল উদ্দেশ্যটা কী এবং সেটা কতটুকু পূরণ হয়েছে? এবারের সফরটা কিন্তু একটি বিশেষ ধরনের সফর, এই কারণে যে অতীতে আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছি অথবা একটি সরকারের প্রতিনিধিত্ব করেছি। এইবারই প্রথম এমন চমৎকারভাবে এবং এমন ইউনিকভাবে একটি ডেলিগেশন তৈরি করা হয়েছে, যে ডেলিগেশনে শুধু একটি বড় রাজনৈতিক দল নয়, সমমনা অনেকগুলো রাজনৈতিক দল মিলিয়ে, সঙ্গে যারা শিক্ষাবিদ রয়েছেন, সঙ্গে যারা মিডিয়ার সদস্য রয়েছেন, সঙ্গে যারা সিভিল সোসাইটির সদস্য রয়েছেন, সঙ্গে যারা ছাত্র জনতা রয়েছে, যে ছাত্রেরা বিগত ২০২৪ সালের জুলাই আগস্টে বাংলাদেশে অসাধ্য সাধন করেছে, তারা বিপ্লব করেছে, এই সবাইকে মিলিয়ে একটি ঐক্যবদ্ধ একটি ডেলিগেশন, একটি নতুন একটি ধ্যান ধারণা নিয়ে এবার আমরা নতুন চায়নাকে দেখতে এসেছি। এবং আমি এটা বিশ্বাস করি, আপনি যেটা জানতে চেয়েছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, বেশ কয়েক বছর পরে আমরা এখানে এসেছি এবং আমি এসে নতুন চায়নার যে দ্রুত পরিবর্তন বিগত কয়েক বছরে দেখেছি, সেটা সত্যি চোখে পড়ার মতো। তো আপনি উল্লেখ করেছেন এবার আপনাদের প্রতিনিধি দলের মধ্যে বিএনপি সহ মোট ৮টি রাজনৈতিক দলের প্রধান আছেন। আমি বলেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে যারা বিগত প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশে একটি স্বৈরাচারী জনবিরোধী সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছে। এবং এই বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আমরা চীনের যে উদাহরণ সেটি আমরা দেখেছি, সেটি ছিল জনগণের বিপ্লব হিসাবে আমরা দেখি। এবং ঠিক একইভাবে বাংলাদেশেও কিন্তু ছাত্র জনতার একটি বিপ্লব হয়েছে। এদিক থেকে আমরা চীন দেশের যে বিপ্লব হয়েছিল তার সঙ্গে বাংলাদেশের এই বিপ্লবের একটি মিল খুঁজে পেয়েছি এবং সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আপনারা এসেছেন তো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগে আমন্ত্রণে এসেছেন। তো তাদের এই পুরো সফরটির ব্যবস্থা কেমন হচ্ছে? চমৎকার চমৎকার। একটি বিষয় বলার অপেক্ষা রাখে না, চীন দেশ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ একটি জাতি এবং তারা সব কিছু এমন সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে যে সেখানে সাধারণত কোনো ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায় না। বরাবরের মতো এবারেও তারা প্রথম দিন থেকে আজকে আমাদের এই সফরসূচির শেষ দিন, আগামীকাল আমরা আশা করছি আমরা দেশে ফিরে যাব। আজকে শেষ দিন পর্যন্ত ঘড়ির কাঁটা ধরে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি ভিজিট, প্রত্যেকটি ইন্টারভিউ একেবারে কাটায় কাটায় এমন সুন্দরভাবে হয়েছে যে আমরা অবাক হয়েছি যে আমরা চীন দেশ থেকে এই শৃঙ্খলা যেন শিখতে পারি। আপনারা তো ২৫ ফেব্রুয়ারি চীনে এসেছেন, তো প্রায় ১০-১২ দিনের সফরে আপনারা বেইজিং শহর এবং শানসি প্রদেশ আর ইউনান প্রদেশ এই ৩টি বড় জায়গা আপনারা সফর করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তার এই সফরের মধ্যে কোন কোন বিষয় আপনার কাছে খুব ভালো লেগেছে? আমি বলবো আমরা ৩টি প্রদেশ সফর করেছি, ৩টি সফরই ভালো লেগেছে। তার কারণ যে ৩টি প্রদেশেই ৩টি
ভিন্ন ভিন্ন দিক রয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেইজিংয়ে যেমন আপনাদের যে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং সেখানে কেন্দ্রীয়ভাবে আমাদের আলোচনাটি হয়েছে। সেখান থেকে আমরা এসেছি আপনাদের শান্তি প্রদেশে, এবং সেখানে কিন্তু আমরা সেই প্রদেশের যে বিশেষত্ব, সেই দিকগুলো আমরা লক্ষ্য করেছি। এবং সেখান থেকে সর্বশেষ আমরা ইউনানে এসেছি, এবং ইউনানের যে বিশেষত্ব, ইউনানের একটি বিশেষত্ব হচ্ছে যে আমাদের বাংলাদেশের থেকে যখন আমরা চীন দেশে আসি, সচরাচর এই কুনমিং শহরটিকে আমরা গেটওয়ে বলে মনে করি। আমরা কুনমিং দিয়ে চীনে ঢুকি, আবার কুনমিং দিয়ে চীন থেকে বেরিয়ে যাই। এই কারণে আপনি যেটা জানতে চেয়েছেন, আমরা যদিও তিনটি ভিন্ন ভিন্ন প্রদেশ, চীন একটি বিরাট দেশ, জিওগ্রাফিক্যালি তারা সম্পূর্ণ আলাদা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এবং কোথাও গরম, কোথাও শীত, কোথাও বরফ, কোথাও পাহাড় পর্বত, কোথাও সমতল ভূমি। এই যে অপূর্ব একটি সমাহার, আমরা তিনটি প্রদেশে যাবার কারণে আমরা চীনের যে ভিন্ন ভিন্ন এই যে রূপ, সেই রূপ আমরা দেখতে পেয়েছি, এবং ভিন্ন ভিন্ন যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো দেখতে পেয়েছি। আচ্ছা, আপনার কথায় আমি একটা সুন্দর শব্দ শুনেছি, ঠিক বলেছেন। কুনমিং যেহেতু এখান থেকে থাকার সাথে সরাসরি ফ্লাইট আছে, মনে হয় কুনমিং শহরটি হচ্ছে বাংলাদেশি বন্ধুরা চীনে আসা গেট। এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কুনমিং ইউনান প্রদেশের গ্রামাঞ্চলে গিয়েছি। ওখানে আমরা দেখতে পাচ্ছি চীনের পরিউন্নয়ন এবং চীন সরকারের কার্যকর আধুনিকীকরণের বাস্তব রূপ। তারা এই বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, চীনকে আমরা এভাবে দেখেছি, এখন নয়, 1949 সালে যদি আমরা ইতিহাসে ফিরে যাই, যে নতুন চীন যেভাবে তৈরি হয়েছিল, চীনের যে একটি বিরাট পরিবর্তন যেটা আপনাদের নেতা চীন দেশে এনেছেন, যার ফলশ্রুতিতে চীনকে যেভাবে প্রায় 100 বছর ধরে পশ্চিমা ঔপনিবেশিক শক্তিরা তারা এক্সপ্লয়েট করছিল, সেখান থেকে বেরিয়ে এসে আপনাদের চীনকে নতুনভাবে গড়ে তোলা, দরিদ্র মানুষকে দরিদ্র সীমার ভেতর থেকে বের করে এনে তাদের একটি সুন্দর জীবনযাপনের প্রতিশ্রুতি দেয়া, এবং বিশেষ করে বিশ্বের এত বড় একটি দেশ, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা নিয়ে যে দেশ, সেখানে সমাজ ব্যবস্থাকে একটি শৃঙ্খলার ভেতরে ফিরিয়ে আনা এবং সেই চীন দেশকে বিশ্বের এখন দ্বিতীয় শক্তিশালী অর্থনীতিতে সেই অবস্থায় নিয়ে যাওয়া, এটা একটা অবাক বিস্ময়ের ব্যাপার। এবং আমরা সেই দিকগুলো আমরা লক্ষ্য করেছি এবং সেখান থেকে আমরা শেখবার চেষ্টা করেছি। এবং আপনি যে কথাটি জানতে চেয়েছেন, যে এই যে নতুন চীন আমরা যাকে বলি, এই নতুন চীনের এই যে অগ্রগতি এবং তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, এই যে পরিশ্রমী মানুষ চীন দেশের, তারা সারা দিন রাত পরিশ্রম করে নিজের উন্নয়ন করে, দেশের উন্নয়ন করে, এখান থেকে অনেক কিছু আমাদের শেখার রয়েছে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি, চীনের জীবনযাত্রার মানের যে পরিবর্তন যেটি এসেছে, চীনের দেখুন আজকে এই কুনমিংয়ে এসে আমরা এখানে আপনাদের যে ফুলের যে শিল্প, সেই ফুলের শিল্প দেখতে গিয়েছিলাম, এবং অবাক বিষয় আমরা লক্ষ্য করেছি কুনমিং কীভাবে মাত্র 15 থেকে 20 বছরের ব্যবধানে বিশ্বের ফুলের ব্যবসায় সবচেয়ে শক্তিশালী একটি কেন্দ্রে পরিণত হয়েছে। তো এসব থেকেই আমাদের অনেক কিছু শেখার রয়েছে। বিশেষ করে আজকে আপনি শুনেছেন যে এখানে বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে এখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, এবং সেখানে আমাদের ছাত্ররাও এখন লেখাপড়া করতে আসছে, সেগুলো শিখতে আসছে। এবং চীনকে অনুসরণ করে আপনি জানেন যে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারী দেশ। কাজে আমরা সেই অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখতে চেয়েছি এবং শিখেছি, এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করব যে চীনের উদাহরণ থেকে একটি দরিদ্র দেশ বাংলাদেশ, তাদের অনেক কিছু শেখা রয়েছে। ধন্যবাদ, আপনি খুব ভালো বলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেইজিংয়ে নেওয়া সেই সাক্ষাৎকারের বিশেষ কিছু অংশ। আমরা ফিরবো আবারও সেই সাক্ষাৎকারে একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা উপভোগ করছিলাম বেইজিংয়ের সেই বিশেষ সাক্ষাৎকারটি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাক্ষাৎকারের বাকি অংশে। এবং আমার মনে হয় আপনারা এবার যেহেতু কয়েক বছর পর আবার চীনে আসছেন, তো আসার আগে আপনার কোনো প্রশ্ন নিয়ে এসেছেন কি না,
তা এবার সফরের মধ্যে আপনার প্রশ্নের জবাব বা উত্তর পেয়েছেন? এবারে প্রশ্নটি হচ্ছে এই যে বাংলাদেশ কিন্তু একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এখন। আমরা একটা ট্রানজিশন অথবা আমি এভাবে বলি একটা ক্রান্তিকালে রয়েছি। আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফিরে যেতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল এখন থেকে প্রায় 53-54 বছর আগে। তখন স্বাধীনতার যে মূল যে উদ্দেশ্য ছিল সেটি কিন্তু আমরা বলেছিলাম গণতন্ত্র। গণতন্ত্র বলেছি এই কারণে যে বাংলাদেশের মানুষের যে চরিত্র সেখানে কিন্তু বাংলাদেশের মানুষ কথা বলতে চায়, মানুষ একে অপরের সম্বন্ধে জানতে চায় এবং মানুষ এখানে অর্থনৈতিক মুক্তি চায়। তখনকার দিনে আপনারা জানেন যে পাকিস্তানের দুটি অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি, পাকিস্তানের যত বৈদেশিক সম্পদ সেটি আমরা উপার্জন করতাম বেশি, তা সত্ত্বেও বাংলাদেশের মানুষকে কিন্তু এক্সপ্লয়েট করা হচ্ছিল এবং সেই এক্সপ্লয়েটেশন থেকে বের হয়ে বাংলাদেশের তৎকালীন কোটি কোটি মানুষকে একটি অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখানো, সেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের আরও দ্বিতীয় একটি উপাদান। তো কাজেই আমরা দেখেছি যে পরবর্তী প্রায় 50 বছরে আমরা বাংলাদেশ অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এমন একটি জায়গায় এসেছি যখন বাংলাদেশের মানুষ আবার নতুন করে আবার নিজেকে গড়ে তুলতে চাচ্ছে। আমরা চাই বাংলাদেশ, নতুন বাংলাদেশ আবার গড়ে উঠুক, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না, যে দেশে মানুষ সুখে শান্তিতে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করবে। এবং সেই উদাহরণটি আমরা চীন থেকে শিখতে এসেছি এবং আমরা এই জিনিসগুলো এবার নিজের চোখে নতুন করে দেখে গিয়েছি যে এই পরিবেশে কিভাবে একটি দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যেতে পারে। এই শিক্ষাটি আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তো আজ বিকালে আপনারা এখানে চীনের ইউনান মিনজো ইউনিভার্সিটির একজন প্রফেসর সাথে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা সভায় ছিলেন। আমার মনে আছে 2016 সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরের পর দেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড কাঠামোর মধ্যে অনেক প্রকল্প কাজ শুরু হয়েছে। তো আপনি মনে করলেন ভবিষ্যতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে দেশের সহযোগিতা আরও বাড়বে? আপনাদের মনে আছে 2016 সালে যখন আপনাদের দেশের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি যখন বাংলাদেশে গিয়েছিলেন এবং তিনি আপনাদের কমিউনিস্ট পার্টি অফ চায়নার যিনি সেক্রেটারি জেনারেল, তিনি সেখানে বসে, আমি অনেক সময় বলি যে এক টেবিলে বসে তিনি বাংলাদেশকে $25 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। দুঃখের বিষয় তৎকালীন বাংলাদেশ সরকার, যে সরকারটি এখন বিদায় হয়েছে, তারা বিভিন্ন কারণে দুর্নীতি, যে কথাটি আজকে প্রফেসর সাহেব উল্লেখ করেছেন, দুর্নীতির বিষয়টি, দুর্নীতি এবং নানান রকমের অব্যবস্থাপনার কারণে সেই অর্থ কিন্তু বাংলাদেশ বিগত 8 বছরে ব্যবহার করতে পারেনি। এবং সেটা আমাদের ব্যর্থতা এই কারণে যে দেশে জনগণের সরকার ছিল না। আমরা দেখুন আমাদের দেশের নাম কিন্তু দিয়েছি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আপনাদের চীন দেশের যে সরকারি নাম সেটাও কিন্তু পিপলস রিপাবলিক অফ চায়না। কাজে আমরা যেটা সবচেয়ে বড় করে দেখি সেটা হচ্ছে জনগণের স্বার্থ। কে দেশ শাসন করলো, কে দেশ পরিচালনা করলো সেটা আমরা বড় মনে করি না। আমরা মনে করি যে যারাই দেশ পরিচালনা করবে তারা দেশের মানুষের স্বার্থকে সংরক্ষণ করতে পেরেছে কি পারেনি। দেখুন বিগত সরকার স্বার্থ যদি সংরক্ষণ করতে পারতো তাহলে এত আমাদের ইনফ্রাস্ট্রাকচার তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে এত বড় সহায়তা চীন থেকে পাবার পরেও কেন সেই সরকার সেটিকে সদ্ব্যবহার করতে পারেনি, সেই প্রশ্ন তো আজকে বাংলাদেশের মানুষ করবে এবং করছে। তো কাজে আমরা বিশ্বাস করি যে যেই প্রতিশ্রুতি রয়েছে ভবিষ্যতে নিয়মিতভাবে একটি নির্বাচনের পরে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যাদেরকে এই বাংলাদেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেবে তাদের প্রথম কাজ হবে দেশের দরিদ্র মানুষের সার্বিক উন্নয়ন। এবং সেই সার্বিক উন্নয়নের প্রথম ধাপ হবে একদিকে যেমন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু বিশ্বাস করি যে সফট সেক্টর আমরা যেগুলোকে বলি সোশ্যাল সেক্টর এবং স্বাস্থ্য, শিক্ষা এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। কাজে আমরা যদি দেশের মানুষ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা কিন্তু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি আপনাদের প্রদত্ত যে সহায়তা সেই সহায়তার সদ্ব্যবহার করে দেশের মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা মনোযোগ দেব এবং এই অর্থ যাতে
দরিদ্র মানুষের উন্নয়নে ব্যয়িত হয় সেইটা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, যেহেতু আমরা পার্টি এবং দেশের কথা পড়ছি, তো আপনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, আপনি পার্টির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো আপনি কি মনে করেন পার্টি টু পার্টি যে সম্পর্ক আর বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কীরকম ভূমিকা পালন করবেন? দেখুন, এ প্রসঙ্গে একটি কথা শুধু আমি বলবো, আপনি একটু আগে উল্লেখ করেছেন, আমাদের পার্টির যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক নতুন করে সৃষ্টি করা, সেটা কিন্তু তিনি করেছিলেন। কাজে সেদিক থেকে আপনি যদি একটু গভীরে গিয়ে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের পার্টির সঙ্গে আপনাদের চীন দেশের যে কমিউনিস্ট পার্টি, তাদের সম্পর্ক কত গভীর। এবং এই যে গভীরতা, এই গভীরতাই কিন্তু আজকে আমাদের পরবর্তীতে 50 বছর সামনে নিয়ে এসেছে। এবং আমরা এটা বিশ্বাস করি সবসময় যে চীনের যে দৃষ্টিভঙ্গি, যেটা তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে না, এবং আমরা এটাকে শ্রদ্ধা জানাই, চীনের এই নীতিকে আমরা শ্রদ্ধা জানাই। এবং আমরা বিশ্বাস করি যে চীন যে দৃষ্টিভঙ্গি নিয়েছে, যে বাংলাদেশের মানুষ এবং এই দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ উন্নতির পথে এগিয়ে যাক, যাতে করে একটি সুন্দর পৃথিবীর সৃষ্টি হবে, সেটাতে আমরা কিন্তু অত্যন্ত আমরা আবেগপ্লুত, এবং আমরা এই ধারণায় বিশ্বাসী হয়েই কিন্তু চীনের সঙ্গে আমরা হাত ধরাধরি করে বন্ধুত্বের পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করি এবার চীন সফরে আপনার সুন্দর স্মৃতি নিয়ে বাংলাদেশে ফিরে যাবেন, ভবিষ্যতে আবার চীনে আসবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যদি কথা বলেন তাহলে আমি উত্তর দেব যে এই চীনের যে উন্নয়ন, চীনের যে মানুষের, দরিদ্র মানুষের যে মুক্তির যে পথ আপনারা দেখিয়েছেন, এটা আমাদের কাছে আদর্শ হয়ে থাকবে। কারণ আমি যত বাংলাদেশি বন্ধুদের সাথে দেখা করি, তারপর আমি উপলব্ধি করেছি যে দেশের মধ্যে, বিশেষ করে জনগণের মধ্যে অনেক অজানা বিষয় রয়েছে। তো আপনারা চীন সফরও করেছেন, আপনারা নিজে দেখেছেন চীন কীরকম। তো আপনারা এই দেখাশোনা জানা বাংলাদেশে নিয়ে আরও বেশি বাংলাদেশি বন্ধুদেরকে চীনে পাঠানোর চেষ্টা করবেন, তাহলে দেশের বোঝাপড়া আলো বাড়বে, মৈত্রীও বাড়বে। এই বিষয়ে যেটা বেশি প্রয়োজন আমি মনে করি যে কানেক্টিভিটি বাড়াতে হবে, এবং এখানে ফর্মালিটি যেগুলো আমাদের দেশের মানুষ মনে করে যে দুদেশের ভ্রমণের যে ফর্মালিটি, এই ফর্মালিটি যত কমিয়ে আনা যায়, আমি মনে করি এটা দুদেশের মানুষের জন্য তত মঙ্গলজনক। যত বেশি মানুষ আপনাদের দেশে আসবে এবং আপনাদের দেশ থেকে যত বেশি মানুষ বাংলাদেশে যাবে, আমি বিশ্বাস করি তাতে করে এই দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ়তর হবে। আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, দুটি দেশের মধ্যে সম্পর্কের মধ্যে যদি আমরা আলোচনা করি, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পিপল টু পিপল ফ্রেন্ডশিপ। সরকার আসে, সরকার যায়, কাজে সরকারের সঙ্গে যদি সরকারের বন্ধুত্বটা গুরুত্বপূর্ণ কেউ করে ফেলে, তখন কিন্তু সেই সরকার না থাকলে সেই বন্ধুত্বও থাকবে না। সেই কারণেই কিন্তু আপনারা জানেন যে আমরা যে দক্ষিণ এশিয়া অঞ্চলে যেখানে আছি, সেখানে কিন্তু সেই দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের বৃহৎ প্রতিবেশীর সঙ্গে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। কাজে আমরা বিশ্বাস করি চীনের বেলায় সম্পর্কের যে ভিত্তি, সেটা সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, এবং আমরা সেই সম্পর্ককেই আরও অনেক উঁচুতে নিয়ে যেতে চাই। তো চীনে 10-12 দিন থাকতে আমাদের অনুষ্ঠান শেষে আপনি কি একটা চীনা শব্দ দিয়ে আমাদের দর্শকদের সাথে বিদায় করতে পারবেন? চীনা ভাষাটা হয়তো আমরা অতটা রপ্ত করতে পারিনি, আমি বাংলায় বলতে পারি, বাংলাদেশ চীন বন্ধুত্ব আরও দৃঢ় হোক। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, বাংলাদেশের প্রতিনিধি দলের এবারের চীন সফরটিতে দেশটির প্রযুক্তি খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক নীতিমালা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ এবং বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পায় এবারের সফরে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।